রাতের আকাশ ছিল পরিষ্কার। রাশিয়ার স্ট্র্যাটেজিক এয়ারবেসের নিরাপত্তা ব্যবস্থা ছিল চরম সতর্ক অবস্থায়, কারণ এর আগেও একবার ওখানে হামলা হয়েছিল। কিন্তু সেই রাতে যা ঘটল তা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ছিল একটা বড় লজ্জার বিষয়। ঠিক রাত 2টো বাজতে কয়েক মিনিট বাকি, এমন সময় আকাশের কোণ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। সাধারণ জেট বিমানের মতো গর্জন নয়, বরং অনেকটা ক্রুধ লনমোয়ারের মতো শব্দ। এই শব্দটাই ছিল মৃত্যুর ঘণ্টা, কারণ এই শব্দ করে আসছিল ইউক্রেনের তৈরি একটা নতুন ধরনের ড্রোন, যার নাম দেওয়া হয়েছে বাতিয়ার। স্থানীয় ভাষায় যার মানে হলো দুষ্ট ছেলে, কিংবা যে অনাহত হয়েও সব জায়গায় ঢুকে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার মতো পরাশক্তির এত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকতেও এই ড্রোনটি কি করে এত সহজে ঢুকে পড়লো? এর পেছনের আসল গল্পটা জানলে আপনি বুঝবেন, এটা শুধু প্রযুক্তির লড়াই ছিল না, এটা ছিল বুদ্ধির লড়াই। ইউক্রেনীয় ইঞ্জিনিয়াররা বুঝে গেছিল যে রাশিয়ার রাডার সিস্টেম বড় এবং দ্রুত লক্ষ্যবস্তুর জন্য তৈরি। তাই তারা এমন একটা অস্ত্র বানালো যা দেখতে অনেকটা পুরনো ধরনের, ধীর গতির এবং সস্তা। বাতিয়ার ড্রোনটি মূলত কাঁচ এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি। এই ইঞ্জিনটা সাধারণ পেট্রোল চালিত। আকাশে এটা এমন ভাবে উঠত যেন এটা কোনো সাধারণ শখের ড্রোন, আর এই সাধারণ ভাবটাই ছিল ওদের সবচেয়ে বড় অস্ত্র। এখন একটু ভাবুন, যদি আপনাকে বলা হয় যে এই ড্রোনটি একা আসেনি, হ্যাঁ ঠিক ধরেছেন, ওটা ছিল একটা বড় ছকের একটা ছোট দাবা। সেই রাতে রাশিয়ার বিভিন্ন প্রান্তে একসাথে 400টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছিল। ভোরোনাজ, ভলগ্রোগাদ, রস্তভ, সব জায়গায় একসাথে আকাশ জ্বলে উঠল। রাশিয়ার এয়ার ডিফেন্স অপারেটরদের স্ক্রিনে যখন 80টা ডট একসাথে উঠল, তখন তাদের সামনে একটা বিশাল ধাঁধা দাঁড়ালো। তাদের কাছে সীমিত মিসাইল ছিল, কিন্তু লক্ষ্যবস্তু ছিল অসীমের মতো। এখানেই খেলাটা পাল্টে গেল। ইউক্রেন জানতো যে রাশিয়ার সব ড্রোন গুলি করে নামাতে পারবে না, তাই তারা কৌশলটা ঠিক করলো সম্পূর্ণ ভিন্নভাবে। মোট 12টা বাতিয়ার ড্রোন অ্যাঙ্গেলস এয়ারবেসের দিকে রওনা দিয়েছিল, কিন্তু এর মধ্যে মাত্র একটাই ছিল আসল বিস্ফোরক। বাকি 11টা ওগুলো ছিল ফাঁপা খোলস, মানে ডামি। বাইরে থেকে দেখতে হুবহু আসল ড্রোনের মতো, কিন্তু ভেতরে কোনো বিস্ফোরক নেই। রাশিয়ার রাডার অপারেটরদের পক্ষে বোঝা অসম্ভব ছিল কোন ডটটা আসল বিপদ আর কোনটা শুধু একটা কাঠের টুকরো। তারা যখন মিসাইল ছুড়লো, তখন তারা আসলে তাদের দামি মিসাইল নষ্ট করছিল সস্তা দামি ড্রোনের পেছনে। প্রতিটা মিসাইলের দাম যেখানে একটি ড্রোনের চেয়ে 1000 গুণ বেশি, সেখানে এই গাণিতিক সমীকরণটাই রাশিয়াকে হারিয়ে দিল। কিন্তু আসল চমকটা এখনো বাকি। যে একটা ড্রোন অবশিষ্ট ছিল, সেটা কোনো শোরগোল করলো না। সেটা নিচু দিয়ে চুপচাপ উড়ে এলো ঠিক সেই জায়গাটাই যেখানে রাশিয়ার সবচেয়ে দামি সম্পদটা রাখা ছিল। Tu-95, কোল্ড ওয়ারের আমলের সেই বিখ্যাত বোমার বিমান, যার প্রপেলার শব্দ এতটাই বেশি যে সাবমেরিন থেকেও সেটা শোনা যেত। রাশিয়ার কাছে এখন এই বিমানগুলো আর শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, এগুলো ইতিহাসের অংশ। কারণ এই বিমান আর তৈরি হয় না, এর কারখানা বন্ধ হয়ে গেছে 90 সালে। স্পেয়ার পার্টস নেই, নতুন ভার্সন নেই। যেটা হারাবে সেটা চিরতরে হারাবে। মোটামুটি বলতে গেলে রাশিয়ার কাছে এখন এই বিমানগুলো আছে সীমিত সংখ্যায়, এবং প্রতিটা বিমানের নিজস্ব একটা মূল্য আছে যা টাকা দিয়ে মাপা যায় না। সেই রাতে অ্যাঙ্গেলস এয়ারবেসের রানওয়েতে একটা Tu-95 বিমান পার্ক করা ছিল। সকালে ওটা দিয়ে মিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন। যে বিমানটা আকাশে সাউন্ড ব্রেক করতে পারে, মাটিতে সেটা ছিল একটা বিশাল লোহার পাহাড়। বিমানটা সরানোর জন্য বিশেষ ট্রাক্টর লাগে, যেটা চলে খুব ধীর গতিতে। সকালে বিমানটা সরানোর সময় ছিল না, আর ড্রোনটার কাছে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। ড্রোনটা বিমানটাকে আকাশে আটকায়নি, বরং মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় আঘাত এনেছে। আর আঘাতটা এমন জায়গায় যেটা সবচেয়ে বেশি জরুরি। বিস্ফোরণটা ছিল সিনেমার মতো বিশাল কোনো আগুনের গোলা নয়। 18 কেজি বিস্ফোরক 90 টন ওজনের বিমানকে বাষ্প করে দিতে পারে না, কিন্তু সেটা এমন একটা কাজ করলো যা অনেক বেশি কার্যকর ছিল। ড্রোনটা বিমানের লেজটা পুরোপুরি ছিঁড়ে ফেলে দিল। সকালে যখন স্যাটেলাইট ছবি তোলা হলো, তখন দেখা গেল বিমানটা সেখানেই দাঁড়িয়ে আছে। ইঞ্জিন অক্ষত, ডানা পাখা ঠিকই আছে, ককপিটও নিরাপদ, কিন্তু পেছনের অংশটা নেই। লেজ ছাড়া বিমান উঠতে পারে না, ঘুরতে পারে না, কিছুই করতে পারে না। সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকলেও শরীরটা মৃত। এটা ছিল এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে পুরো বিমানটা ধ্বংস না করেও সেটাকে স্থায়ীভাবে অকেজো করে দেওয়া হলো। এখন প্রশ্ন উঠতে পারে, রাশিয়া কি এটা আটকাতে পারতো না? প্যানেটসের মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তো তাদের কাছে আছে, কিন্তু সমস্যাটা ছিল সিস্টেমের দুর্বলতায় নয়, সমস্যাটা ছিল কৌশলে। প্যানেটসি সিস্টেমটা তৈরি হয়েছিল বড় এবং দ্রুত লক্ষ্যবস্তুর জন্য। যখন সামনে 1000টা ছোট এবং ধীর লক্ষ্যবস্তু আসে, তখন সিস্টেমটা কনফিউজড হয়ে যায়। একে বলে স্যাচুরেশন অ্যাটাক, মানে এত বেশি আক্রমণ যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে।
রাশিয়ার অপারেটররা সেই রাতে আসলে গুলি করেছিলেন অন্ধের মতো। তারা জানতেন না কোনটা আসল বিপদ, আর এই সুযোগটাই ইউক্রেন নিয়েছিল। এই ঘটনাটা কিন্তু একক কোনো ঘটনা নয়। এর আগেও একবার 2025 সালের জুন মাসে ইউক্রেন একটা অভিযান চালিয়েছিল, যার নাম ছিল অপারেশন স্পাইডার ওয়েব। সেবার তারা ট্রাকের ভেতর করে ড্রোন নিয়ে গিয়েছিল রাশিয়ার গভীরে। সেবারও একাধিক Tu-95 বিমান ধ্বংস হয়েছিল। কিন্তু এই নতুন আক্রমণটা আরেকটু ভিন্ন। এটা প্রমাণ করলো যে এখন আর দামি মিসাইল দিয়ে আক্রমণ করার দরকার নেই। বুদ্ধি এবং সংখ্যাগরিষ্ঠতা দিয়েও বড় শক্তিকে নোঙর করে দেওয়া সম্ভব। ইউক্রেনীয় স্টার্টআপ কোম্পানি ডিপ স্ট্রিট টেক মাত্র কয়েক মাসের মধ্যে গ্যারেজ থেকে শুরু করে এই স্ট্র্যাটেজিক ড্রোন তৈরি করে ফেলেছে। রাশিয়া যেখানে একটা বিমানের রং করতে যে সময় নেয়, ইউক্রেন সেখানে হাজারটা ড্রোন বানিয়ে ফেললো। এখন একটু ভাবুন এই অর্থনীতির দিকটা। একটা রাশিয়ান বোমার বিমানের দাম কয়েক মিলিয়ন ডলার, আর এই বাতিয়া ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার। অনুপাতটা হচ্ছে 1000 থেকে 1। মানে শত্রুপক্ষ আপনার একটা দামি সম্পদ ধ্বংস করতে আপনার 1000 ভাগ খরচ করেছে। যুদ্ধ যদি এমন ভাবে চলতে থাকে, তাহলে দামি অস্ত্র যুদ্ধ দেশটা শেষ পর্যন্ত ক্ষয়ক্ষতির ভারে নুয়ে পড়বে। রাশিয়া এখন গুনছে কতটা ড্রোন নামলো, কিন্তু আসল প্রশ্নটা হলো তাদের কাছে কতটা দামি বিমান অবশিষ্ট আছে। প্রতিটি বিনিময়ে রাশিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, জিতলেও তারা হারছে। কূটনৈতিক মহলে এখন এই নিয়েই আলোচনা চলছে যে ভবিষ্যতে যুদ্ধের ধরনটা কেমন হবে। কি আর মানুষে মানুষে যুদ্ধ হবে, নাকি রোবট আর ড্রোনের যুদ্ধ, যেখানে সস্তা প্রযুক্তি দামি প্রযুক্তিকে হারিয়ে দেবে। রাশিয়া এই হামলার পর প্রতিশোধ নেওয়ার কথা বললেও বাস্তবে তাদের হাত পা বাঁধা। কারণ তাদের সবচেয়ে বড় ভয়টা হলো তাদের স্ট্র্যাটেজিক এয়ারফ্লিটের নিরাপত্তা। যদি তারা নিজেদের বিমান নিরাপদ রাখতে না পারে, তাহলে দীর্ঘপাল্লার মিসাইল হামলা চালানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। আর এই সুযোগটা ইউক্রেন কাজে লাগাচ্ছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাটা শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের অন্যান্য শক্তিগুলোও এখন এই ড্রোন প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। কারণ এটা প্রমাণ করে দিয়েছে যে ছোট ছোট ড্রোনের ঝাঁক দিয়ে বড় এয়ারবেস অচল করে দেওয়া সম্ভব। ভবিষ্যতে হয়তো আমরা দেখব যুদ্ধের ময়দানে বিশাল বিমানের বদলে হাজার হাজার ছোট ড্রোন ভিড় করে আসে। আর সেই যুদ্ধে জিতবে সে নয় যার কাছে দামি অস্ত্র আছে, বরং যার কাছে বুদ্ধি এবং উৎপাদন ক্ষমতা বেশি। কিন্তু এই গল্পে একটা অন্য দিকও আছে। রাশিয়ার এয়ারবেসের যে সার্জেন্টরা সেই রাতে ডিউটিতে ছিলেন, তাদের মানসিক অবস্থাটা কেমন ছিল ভাবতে পারেন? তারা জানতো তাদের সামনে কি দামি সম্পদ রাখা আছে। তারা জানতো যদি কিছু হয় তাহলে তাদের কি শাস্তি হতে পারে। কিন্তু যখন স্ক্রিনে 80টা ডট একসাথে দেখা গেল, তখন তাদের সামনে কোন অপশনটা ছিল। সবগুলোতে গুলি করা সম্ভব ছিল না। তারাও বুঝে ফেলেছিল যে তারা একটা অসম্ভব গাণিতিক সমস্যার মধ্যে আটকা পড়ে গেছে। এই হতাশাটাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। এখন শেষ প্রশ্নটা আপনার জন্য। আপনি কি মনে করেন ভবিষ্যতে কি এমন প্রযুক্তি দিয়ে পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা অচল করে দেওয়া সম্ভব? যদি কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা যায়, তাহলে দেশগুলোর নিরাপত্তা কৌশলটা কি বদলাতে হবে না? কমেন্টে আপনার মতামত জানাবেন। কারণ এই ভিডিওটা শেষ হলেও এই যুদ্ধের গল্প এখনো শেষ হয়নি। আগামী কয়েক মাস হয়তো আমরা এর চেয়ে বড় কোনো চমক দেখব। সেটা পর্যন্ত অপেক্ষা করুন, জানতে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।